নিচের কোনটির ইয়াং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি? নিচের কোনটির ইয়াং গুণাঙ্ক সবচেয়ে বেশি? সবসময় মনে রাখবা যেটা বল প্রয়োগে কম বিকৃত হয়, বল প্রয়োগে যার বিকৃতি কম হবে, বিকৃতি কম হবে তার ইয়াং গুণাঙ্কর মান সবচেয়ে বেশি হবে। তুই দেখো এখানে যে চারটা আছে, এই চারটার মধ্যে ইস্পাতের কিন্তু বল প্রয়োগে বিকৃতির পরিমাণটা সবচেয়ে কম হয়। ইস্পাতের বল প্রয়োগে বিকৃতির পরিমাণটা কি হবে? কম। তাহলে কার ইয়ং গুণাঙ্ক হবে? তার মানে আমাদের এই কোনটির ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি হবে? ইস্পাতের ইয়ং গুণাঙ্কটা আমাদের সবচেয়ে বেশি হবে। এরপরে দেখো পয়স্থানের অনুপাতের ক্ষেত্রে, পয়স্থানের অনুপাতের ক্ষেত্রে কোনটা সঠিক? পয়স্থানের অনুপাতকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি এবং এই পয়স্থানের অনুপাত সমান পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, পয়স্থানের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এটা যেহেতু একই জাতীয় দুইটা রাশির অনুপাত, দেখো একই জাতীয় দুইটা রাশির অনুপাত, সুতরাং এর কোনো একক নাই। দ্যাট মিনস এক নাম্বারটা সঠিক। একই জাতীয় দুইটা রাশির অনুপাত যেহেতু পার্শ্ব বিকৃতি, দুইটাই বিকৃতি বাই বিকৃতি, তার মানে একই জাতীয় দুইটা রাশির অনুপাত, অর্থাৎ এর কোনো একক নাই। এই যে পয়সনের অনুপাতের সিগমা এর মান, এটা মনে রাখবা মাইনাস হাফের সমান বা তার চেয়ে বেশি এবং একের সমান বা তার চেয়ে কম। মাইনাস হাফ না, এটা আসলে -1। পয়সনের অনুপাতের মান -1 এর সমান বা তার চেয়ে বেশি হবে এবং হাফের সমান বা তার চেয়ে কম হবে। এটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক্ষেত্রে। থিওরিটিক্যাল ক্ষেত্রে এর মানটা হয় -1 এর সমান বা তার চেয়ে বেশি এবং হাফের সমান বা তার চেয়ে কম। কিন্তু ধাতব পদার্থের ব্যবহারিক ক্ষেত্রে, থিওরিটিক্যালি এটা হয়, কিন্তু ব্যবহারিকের ক্ষেত্রে ধাতব পদার্থের ক্ষেত্রে এই পয়সনের অনুপাতের মান এটা 0 এর সমান বা তার চেয়ে বেশি হবে এবং হাফের সমান বা তার চেয়ে কম হবে, হাফের সমান বা তার চেয়ে কম হবে। তাহলে দেখো এখানে একটু খেয়াল রাখো, এর মান আছে কত? -1 থেকে 0.5 এর মধ্যে। এটা কোন ক্ষেত্রে? এটা কিন্তু থিওরিটিক্যালি এটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে যে তুমি দেখবা যে সকল ধাতব পদার্থ আছে, ধাতব পদার্থের ক্ষেত্রে এর মানটা এটা হয়। এই দুইটা মান একটু মনে রাখবা, এটা থিওরিটিক্যালি এর মানটা এটা, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বা ধাতব পদার্থের ক্ষেত্রে এর মানটা হয়, এর মানের লিমিটটা হয় এরকম। সো 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরটা বলছে মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, অর্থাৎ এক একটা উপাদানের জন্য এর মানটা নির্দিষ্ট। যেমন দেখো ইস্পাতের পয়সনের অনুপাত হচ্ছে 0.33। ইস্পাত, তারপর আবার দেখো তামার ক্ষেত্রে পয়সনের অনুপাত 0.34। এরপরে অ্যালুমিনিয়াম, এর ক্ষেত্রে পয়সনের অনুপাত 0.35। দেখো একটা মান, এর মানটা নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। ইস্পাতের একরকম, তামার একরকম, অ্যালুমিনিয়ামের একরকম, এবং ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম এদের পয়সনের অনুপাতগুলো তুমি মনে রাখবা। ইস্পাতে 0.33, তামার 0.34, অ্যালুমিনিয়াম 0.35। আমি যেভাবে মনে রাখতাম ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম 33, 34, 35, মানে 0.33, 0.34, 0.35। তার মানে কি আমার 3 নম্বরটাও সঠিক। সুতরাং এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3। সো অলরেডি আমরা দেখো 70টা সমাধান করে ফেলছি, আর মাত্র আছে 30টা সমাধান করলে আমাদের আজকের ক্লাস শেষ। সো এরপরে দেখো বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢালকে নির্দেশ করে। ঢাল মানে ওয়াই অক্ষের মান বা এক্স অক্ষের মান। সো ঢাল, বিকৃতি বনাম পীড়ন, আমরা জানি ইয়াং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন একটা সমীকরণে ওয়াই অক্ষ বরাবর যদি পীড়ন আর এক্স অক্ষ বরাবর যদি আমাদের বিকৃতি থাকে, তাহলে এই রেখার যে ঢাল, এই ঢাল হবে ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান। তোমরা ম্যাথমেটিক্সে শিখছো, ঢাল হচ্ছে ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান, তার মানে কি পীড়ন বাই বিকৃতি। এই পীড়ন বাই বিকৃতির সময় আমি লিখতে পারি কি ইয়াং গুণাঙ্ক। তাহলে আমার বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করবে? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, আসলে ইয়াং গুণাঙ্ক তো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, সুতরাং এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন বাই বিকৃতি মানে আসলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। সো স্থিতিস্থাপক গুণাঙ্কটাও মনে রাখবা। এটা গেল আমাদের 71 নাম্বার। সো এরপরে দেখো আমাদের আছে ইয়াং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ। এই যে একটু আগে আমি বললাম ইয়াং গুণাঙ্ক সমান কি? দৈর্ঘ্য পীড়ন, একটু লিখি আমরা, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতির তো কোনো একক নাই, তার মানে পীড়নের এককটাই ইয়াং গুণাঙ্কের একক। পীড়ন সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান বল বাই
ক্ষেত্রফল। পীড়ন তার মানে পীড়নের এককটাই কি এর একক? তাহলে পীড়ন সমান আমরা জানি, ডিস্টার্ব করে, আচ্ছা নিচে লিখি, পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। যেহেতু বিকৃতির কোনো একক নাই, বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে আমাদের কি এম এ। দেখো এর এর একক যদি আমি বের করি, এম, ভরের একক এম, ত্বরণের একক এল টি ইনভার্স 2, আর নিচে এল স্কোয়ার। তাহলে এর একক কি হচ্ছে, এর মাত্রা কি হচ্ছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তো টি ইনভার্স 2 আমার অপশনে কোনটা আছে, এই যে 2 নাম্বারটা, 2 নাম্বার আছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। খুব ইজিলি তুমি এখান থেকে এই পীড়ন বিকৃতির একক এখান থেকে বের করতে পারবে। এরপর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। একটি সিলিন্ডারের উপরের প্রান্তে দৃঢ়ভাবে আটকে নিচের প্রান্তে একটি দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে এর অক্ষের চারিদিকে মশলারে বস্তুতে সৃষ্টি হয় কোনটি? দেখো ভালো করে পড়ো। একটা সিলিন্ডারকে একটা শক্ত অবস্থানে এখানে আটকাইছে, আটকে নিচের প্রান্তে আমি একটা মোচড় দিচ্ছি, মোচড় দিলে কি হবে, এর আকৃতির বিকৃতি হবে, আকার বা আকৃতির পীড়ন হবে, বিকৃতি হবে, পীড়ন বলছি। তাহলে আমার একটা সিলিন্ডারকে যদি আমি এখানে আটকে এই সিলিন্ডারের নিচের প্রান্তে যদি আমি একে এরকম বল প্রয়োগ করে মোচড়ানো হয়, তাহলে এর কী হবে, আকৃতি হবে, বিকৃতি হবে। তো সেই বিকৃতির নামটা কি? সেই বিকৃতির নাম হচ্ছে ক্রিন্তন বিকৃতি। কি বিকৃতি? ক্রিন্তন বিকৃতি। এর আরও নাম আছে, ব্যাবর্তন বিকৃতি। একে এই যে দেখো মোচড়ানো হচ্ছে, তার মানে এর আরেকটার নাম মোচড় বিকৃতি। আলটিমেটলি এর কিসের পরিবর্তন হচ্ছে? আকারের পরিবর্তন হচ্ছে। এই জন্য এই বিকৃতিটাকে আবার বলা হয় আকার, এই বিকৃতিটাকে বলা হয় আকার বিকৃতি। একটা মাসি অনেকক্ষণ ধরে খুব ডিস্টার্ব করছে, আমি যখনই লিখতেছি ও এসে বোর্ডের উপর যখন বসতেছে তখন বোর্ড একসাথে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওকে অনেকবার ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না। ধরতে পারলে ওকে পীড়ন বা বিকৃতি আরও ভালো করে বোঝাই দিতাম। সো যাই হোক, সো ভালো করে একটু খেয়াল করো যে একটা সিলিন্ডার, প্রশ্নটা পড়লে বুঝতে পারবো যে একটা সিলিন্ডার, এটা মনে করো একটা সিলিন্ডার, এখানে শক্ত একটা অবস্থা আটকানো আছে। এখন আমি নিচের প্রান্ত ধরে যদি মশলাই, তাহলে এর আকারকে এখন যেটা আছে সেটা কি থাকবে? আকারের পরিবর্তন হবে। এই বিকৃতিটাকে আমরা বলছি ক্রিন্তন বিকৃতি, এবং এর আরও একটা নাম ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বা আকার বিকৃতি। এখন দেখো কোনো তারকে কেটে সমান 3 টুকরা করা হলে এতে তারের অশোভরের মান কত হবে? তাহলে আমার আগে কিন্তু এই অশোভরটা আসলে কি এটা আমার জানতে হবে। অশোভরটা আসলে কি সেটা আমার জানতে হবে। দেখো খেয়াল করো, মাসিটা এখানে বসে এর মাথায় একটা দাগ দিয়ে চলে গেছে। সো 75 নম্বরটা সমাধান করে আমার মিশন হবে এই মাসিকে ধরা। যাই হোক, সো দেখো এখানে অশোভর, এই অশোভরের মান কত হবে? অশোভরের মান, তো অশোভর কিসের উপর ডিপেন্ড করে এটা আগে তোমার জানতে হবে। কোনো তারকে কেটে সমান 3 টুকরা করা হলো, অশোভর আসলে দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, অশোভর ডিপেন্ড করে উপাদানের ওপর। সুতরাং অশোভর ডিপেন্ড করতেছে এর উপাদানের উপর, এটা ডিপেন্ড করে উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর অশোভরটা ডিপেন্ড করে, উপাদানের উপর নির্ভর করে। অশোভরটা উপাদানের উপর নির্ভর করে, কিন্তু এটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। অশোভরটা বস্তুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, কিন্তু সেটা উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ উপাদান যদি পরিবর্তন হয় তাহলে তার অশোভরের মান পরিবর্তন হবে। কিন্তু এখানে দৈর্ঘ্য কেটে ছোট করা হলো না লম্বা করা হলো, এর অশোভারের কোনো পরিবর্তন হবে না। তার মানে অশোভার কী হবে? পূর্বে যা ছিল তাই হবে, পূর্বে এর অশোভার যা ছিল সেটাই হবে। তার মানে কি পূর্বের সমান হবে, পূর্বের সমান হবে। 75 নম্বরে দেখো বলছে চিত্তে ও এর রেখার ঢালকে নির্দেশ করে। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, একটু আগে বোঝাইছি। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি মানে ইয়াং গুণাঙ্ক সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে দেখো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আছে দৈর্ঘ্য পীড়ন, এক্স অক্ষ বরাবর আছে বিকৃতি। ঢাল মানে ওয়াই অক্ষের মান, ঢাল মানে কি জানো? ওয়াই অক্ষের মান বাই এক্স অক্ষের মান। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তার মানে আমার এই দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি মানে আমাদের ইয়াং গুণাঙ্ক। এটা সহজ একটা এমসিকিউ, কুমিল্লা বোর্ড 24 সালে কিন্তু এটা আসছে। তো এরকম সহজ এমসিকিউ যেমন তোমার থাকবে, সেরকম কিছু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হয়, এরকম এমসিকিউ কিন্তু তোমার পরীক্ষায় থাকবে। সুতরাং তুমি যদি তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তুমি যদি এই তোমার বেসিকটা ক্লিয়ার করে রাখতে পারো আগে থেকে, তাহলে তোমার এই এমসিকিউ নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, খুব সহজে তুমি এই এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবা। এর পরের এমসিকিউটা কি আছে আমরা একটু দেখি।
দেখো এখানে বলছে 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝোলালে তারটি 1 মিটার প্রসারিত হয়। উক্ত তারটির দৈর্ঘ্য বিকৃতি এত কিনা। সো আমরা বিকৃতিকে যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, বিকৃতি সমান কি L/L। সো দেখি এর বিকৃতি L/L সমান কত হয়। L হচ্ছে কত 1 মিলিমিটার। এখানে এককগুলো একটু খেয়াল করবে। 1 মিলিমিটার জোড়ালে এত মিলিমিটার প্রসারিত হয় 1 × 10⁻³ মিটার। আদি দৈর্ঘ্য কত 2 মিটার 2। তো এটা করলে আমার কত আসে 1 × 10⁻³ ভাগ 2। তো 5 × 10⁻⁴ 5 × 10⁻⁴ মিটার 5 × 10⁻⁴ মিটার L/L। সো আমার এখানে বলছে এত ভর ঝোলালে তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়। তাহলে 1 মিলিমিটার প্রসারিত হলে এটা আসে 5 × 10⁻⁴, তার মানে এত মিটার। বা আমরা এটাকে বলতে পারি 0.5 × 10⁻³ মিটার। বাট এর দৈর্ঘ্য বিকৃতি এখানে দেওয়া আছে 0.5 × 10⁻²। এটা আমি ধরে নিলাম মিটার আছে, তারপরেও এটা আমার কিন্তু সঠিক না। অর্থাৎ 1 নাম্বার যেটার সাথে আছে সেটা কিন্তু হবেই না। সো দেখো এই এমসিকিউ এখন কিন্তু অঙ্ক না করেও করা যায়, যেহেতু 1 নাম্বার সঠিক না, তার মানে এটাও সঠিক না, এটাও সঠিক না, এটাও সঠিক না। অ্যান্সার কোনটা হবে? গ নাম্বার হবে। আসলে এটা টেকনিক না, বাট এভাবেও তুমি চিন্তা করতে পারো। যেহেতু আমার 1 নাম্বার, আমি প্রথমটা করে দেখছি 1 নাম্বার দৈর্ঘ্য বিকৃতি এটা সঠিক না, তার মানে কি ক নাম্বার, ক এর সাথে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, যেটাগুলোর সাথে 1 আছে সেটা হবেই না। 1 নাই কার সাথে? গ এর সাথে, সুতরাং এটা গ নাম্বার হবে। তারপর আমি একটু করে দেখি যে আসলে 2 নাম্বারটা সঠিক কিনা। ইয়াং এর গুণাঙ্কের মান এত, সো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার ইয়াং গুণাঙ্ক y = FL/AL। FL/AL। F সমান, দেখো F সমান কি আমাদের mgl, এর মান তো দেওয়াই আছে AL। সো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। m আমাদের দেওয়া আছে 20 কেজি, g 9.8 ইন্টু L হচ্ছে 2 মিটার ভাগ A 1 মিলিমিটার স্কয়ার। সো 1 × 10⁻⁴ এর স্কয়ার ভাগ L হচ্ছে 1 মিলিমিটার 1 × 10⁻³ সো এটা করলে আসে 3.92 ইন্টু 10⁻, 3.92 × 10⁻11, 3.92 × 10⁻11 এত নিউটন পার মিটার স্কয়ার। তার মানে আমাদের 2 নাম্বারটা ঠিক আছে। 3.92 × 10⁻11। হ্যাঁ, সো 2 নাম্বারটা ঠিক আছে। এরপর দেখো কৃত কাজের পরিমাণ। কৃত কাজ W = ½ YAL² ½ YAL² না, ½ YAL²L, ½ YAL²L। এই কৃত কাজ বের করো, এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বের করলে দেখবে এটাও 0.098 এই জুলটা এটাও আসবে। সো ক্যালকুলেশন করলে দেখবে এটা। তার মানে আমাদের 3 নাম্বারটাও সঠিক, সুতরাং এটার অ্যান্সার 2 আর 3, অর্থাৎ গ নম্বরটা এটা আনসার হবে। বাট প্রথমে যে টেকনিকটা বললাম এই টেকনিকগুলো অবলম্বন করতে পারো, তাহলে সবসময় যেটা সঠিক হবে একই সাথে মিলে যাবে এরকম না বিষয়টা, তারপরে চেক করে দেখতে পারো। এরপরে দেখো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক। পূর্ণ দৃঢ় বস্তু আসলে কি? একটা পূর্ণ দৃঢ় বস্তু মানে কি ওই বস্তুতে তুমি যত বল প্রয়োগ করো না কেন ওর আকার আকৃতির কোনো কিছুর পরিবর্তন হবে না। তার মানে কি পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে অর্থাৎ ওর কোনো বিকৃতিই হবে না, আমি যতই বল প্রয়োগ করি না কেন ওর বিকৃতি হবে না। তার মানে কি ওর বিকৃতি যেহেতু হবে না, তার মানে এই বস্তুর ক্ষেত্রে আমার লেখচিত্রটা হবে ক। দেখো বাকিগুলোর ক্ষেত্রে বিকৃতি হচ্ছে, বাট এই একটা চিত্রে কিন্তু কোনো বিকৃতি হচ্ছে না। সুতরাং এই পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে লেখচিত্র হবে আমাদের এই গ নম্বরটা। এরপরে দেখো যেসব তরল কাচকে ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত হবে। যেসব তরল কাচকে ভেজায় না, দেখো কিছু কিছু তরল পদার্থ আছে যারা কাচকে ভেজায়, আবার কিছু কিছু তরল পদার্থ আছে যারা কাচকে ভেজায় না। কোনগুলো কাচকে ভেজায় না? যে সকল তরল পদার্থের ঘনত্ব কাচের ঘনত্ব চেয়ে বেশি, তরলের ঘনত্ব কাচের ঘনত্ব চেয়ে যদি বেশি হয় তাহলে সেই সকল পদার্থ কাচকে ভেজাবে না। যেমন দেখো পারদের ঘনত্ব কাচের চেয়ে কিন্তু বেশি,
পারদের ঘনত্ব কিন্তু কাঁচের চেয়ে বেশি। অর্থাৎ এই পারদের ভিতরে যদি কাঁচ ডুবানো হয় তাহলে কাঁচের গায়ে কিন্তু পারদ লেগে থাকবে না, লাগে না, যেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা থার্মোমিটারও তৈরি করি। অর্থাৎ এই পারদের ঘনত্ব কাঁচের চেয়ে বেশি হওয়ার কারণে কিন্তু এটা লাগে না। এখন এই পারদের ভিতরে আমি কাঁচ ডুবালে এই তরলের ভিতরে একটা কোণ উৎপন্ন করে, যে কোণটাকে আমরা বলি স্পর্শ কোণ, এবং এই পারদ এবং তরলের যে স্পর্শ কোণ, এই স্পর্শ কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। অর্থাৎ যে সকল তরল পদার্থ কাঁচকে ভিজায় না তাদের ক্ষেত্রে স্পর্শ কোণ স্থূল কোণ হবে, স্থূল কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির বেশি হবে। এই কথাগুলো মনে রাখবে। যে সকল তরল পদার্থ কাঁচকে ভিজায় না, অর্থাৎ যে সকল তরলের ঘনত্ব কাঁচের ঘনত্ব চেয়ে বেশি তাই এরা ভিজায় না, সে সকল ক্ষেত্রে তাদের মধ্যকার যে স্পর্শকোণ, এই স্পর্শকোণ কী হবে, 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। যেমন এই যে কাঁচ ও পারদ ও বিশুদ্ধ কাঁচের, পারদ ও বিশুদ্ধ কাঁচ, পারদ ও বিশুদ্ধ কাঁচের যে মধ্যকার স্পর্শকোণ, এই স্পর্শকোণ প্রায় 139 ডিগ্রি। আবার দেখো, যে সকল পদার্থ কাঁচকে ভেজায় তাদের ক্ষেত্রে, যে সকল পদার্থ কাঁচকে ভেজায় তাদের ক্ষেত্রে স্পর্শকটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি এর কম হবে। যেমন পানি, যেমন দেখো পানি কি হয়, কাঁচকে ভেজায়, পানি ও কাঁচের মধ্যকার যে স্পর্শকোণ এটা কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, এবং এই পানি এবং বিশুদ্ধ কাঁচের যে মধ্যকার স্পর্শকোণ এটা 8 ডিগ্রি। বিশুদ্ধ পানি এবং কাঁচের মধ্যকার যে স্পর্শকোণটা হয় এটা মোটামুটি 8 ডিগ্রি, প্রায় 8 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই স্পর্শকোণের ক্ষেত্রে তোমার এটা কিন্তু আসে যে পারদ ও বিশুদ্ধ কাঁচের স্পর্শকোণটা কত, বিশুদ্ধ কাঁচ না, এটা হবে আছে বিশুদ্ধ পারদ, বিশুদ্ধ পারদ ও কাঁচ আর বিশুদ্ধ না, বিশুদ্ধ পারদ ও কাঁচের স্পর্শকোণ 139 ডিগ্রি, আর পানি ও কাঁচের স্পর্শকোণ 8 ডিগ্রি। অর্থাৎ তুমি এখানে মনে রাখবা, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শকোণ হবে 90 ডিগ্রির চেয়ে বেশি, আর যারা ভেজায় তাদের ক্ষেত্রে স্পর্শকোণ হবে 90 ডিগ্রির চেয়ে কম। যেমন পারদ কাঁচকে ভেজায় না, কারণ পারদের ঘনত্ব কাঁচের চেয়ে বেশি, সুতরাং এই বিশুদ্ধ পারদ ও কাঁচের মধ্যকার কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, এবং এটা হচ্ছে 139 ডিগ্রি। আর পানি যেহেতু কাঁচকে ভিজায়, কারণ পানির ঘনত্ব কাঁচের ঘনত্বের চেয়ে কম, যেহেতু ভেজায় তার মানে এদের স্পর্শকোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, এবং বিশুদ্ধ পানি এবং কাঁচের যে মধ্যকার কোণ, এই মধ্যকার কোণটা হয় 8 ডিগ্রি।